নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত যারা আমাদের সঙ্গে এই মুহূর্তের ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে রয়েছেন। শনিবার দিনের সকালের অনুষ্ঠান 12টা 5 মিনিটের অনুষ্ঠান যারা দেখেছেন তারা ইতিমধ্যে জানেন যে নভেম্বর মাসে যে সেমিনারের পরিকল্পনা নিয়েছেন স্যার, সেই সেমিনার সম্বন্ধে কিন্তু আপনাদের সাথে আলোচনা হয়েছে। কি কি হতে পারে সেমিনারে তার একটা মোটামুটি বলা ভালো ধারণা আপনারা পেয়েছেন। তারপর থেকে অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন যে কারা সেমিনারে আসবেন এবং কেন সেমিনারে আসবেন। প্রথমত একেবারে ন্যূনতম মূল্যে যেটুকু আপনাদের দেওয়া হচ্ছে এই সেমিনারে তা অনেকটা। কেন অনেকটা? আমি স্যারের কথা ধার করে বলবো। স্যার নিজেকে একজন বিজনেসম্যান বলেন, তো যিনি ব্যবসায়ী বিজনেসম্যান তিনি কী ভাবেন? তিনি সবার আগে ভাবেন যে আমি যেটুকু বিনিয়োগ করছি তার কি কি প্রসপেক্ট হতে পারে, সেখান থেকে আমি কি কি পেতে পারি। এবার আপনাদেরকেও আমি সেই কথাটাই বলবো। আপনারা ধরুন একটা সেমিনার অ্যাটেন্ড করতে আসবেন, একেবারে ন্যূনতম মূল্য সেই সেমিনারে, তো সেইটুকু ন্যূনতম মূল্য দিয়ে আপনারা যখন সেমিনারে আসছেন তখন সেখানে আপনারা কি কি পাবেন, বেনিফিটস সেখান থেকে আপনারা কি কি পাবেন, তো সেই তুল্যমূল্য বিচারটা করতে হবে। বেনিফিটসের জায়গা আমি তো বলবো অনন্ত, ইনফিনিটি রয়েছে, কারণ এটা প্রথম ধাপ। স্যারের সেমিনার অ্যাটেন্ড করাটা প্রথম ধাপ। পরবর্তীটা আপনি স্থির করবেন কতদূর আপনি এগোতে চাইছেন, কারণ আপনি যতদূর এগোতে চাইবেন ততটা সাপোর্ট দেওয়ার জন্য স্যারের কাছে খাজানা আছে, সেটা আপনাকে নিজের মতন করে বেছে নিতে হবে। এবারে রইল কারা কারা আসতে পারবেন। আমরা যারা বিভিন্ন ধরনের পেশার সঙ্গে যুক্ত, কেউ হয়তো হোম মেকার একজন অসাধারণ, কেউ ব্যবসা করছেন, কেউ চাকরি করছেন, কেউ এখন পড়াশোনা করছে, কেউ আরও উচ্চতর পড়াশোনা করছেন, কেউ সেলফ কোনো প্রফেশনে রয়েছেন, হতে পারেন তিনি চিকিৎসক, তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তিনি একজন আইনজীবী, তিনি একজন ইঞ্জিনিয়ার। বিভিন্ন রকমভাবে আমাদের জীবনে নানাবিধ ব্যস্ততা এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঘরে বাইরে বিবিধ লোককে আমাদেরকে সামলাতে হয়। তাদের মধ্যে এমন অনেকে রয়েছেন দেখবেন হাবভাবটা হচ্ছে আপনার সাংঘাতিক শুভাকাঙ্ক্ষী, কিন্তু প্রচণ্ড অ্যানোয়িং, খুব হার্ড কিছু পিপল থাকে, তাদেরকে আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। কি করে সামলাবো তাদেরকে, এটা শিখতে পারি। কনসেন্ট্রেশন পাওয়ারের সাংঘাতিক অভাব। স্যার এর আগে বহুবার অনুষ্ঠান করেছেন, স্টুডেন্টদের মধ্যে বিশেষত দেখা যায় মনোসংযোগ তারা করতে পারছে না, তাদের মেমোরি হারিয়ে যাচ্ছে ক্রমশ। কনসেন্ট্রেশন মেমোরি পাওয়ার কি করে আমরা বাড়াতে পারি? নিজেদেরকে শান্ত রাখা, নিজেদেরকে কম্পোজড রাখা খুব গুরুত্বপূর্ণ আজকের সময় দাঁড়িয়ে। অথচ আমরা বাইরে হয়তো চুপ করে বসে রয়েছি, কথা বলছি না, কিন্তু ভেতরে সারাক্ষণ কিছু না কিছু চলছে। মানসিকভাবে আমরা খুব অস্থির, অশান্ত, এরকম যারা, তাদের প্রচণ্ড পরিমাণ এই সেমিনারটা অ্যাটেন্ড করা দরকার। এরপরে কি? সেভিংস করতে আপনি পাচ্ছেন না, এবার সত্যিই সেভিংস করাটা সমস্যার, এবং তার থেকেও বেশি সমস্যার নিজেদের সম্পদটাকে বাড়ানো, কারণ শুধুমাত্র সঞ্চয় করে কখনো ধনশালী বা বিত্তশালী হওয়া যায় না। রোজগারও বাড়াতে হবে, বিকল্প পথও খুঁজতে হবে, এবং সঞ্চয়ও সেখান থেকে করতে হবে। হয়তো আপনি নতুন কোনো ইনভেস্ট করবেন, কোনো আইডিয়া এসেছে আপনার মাথায়, সেটা কি সঠিক, আপনি কি সঠিক পথে যাচ্ছেন, এটা আপনি এখান থেকে শিখতে পারবেন। আর কি শিখতে পারবেন? ডিপ্রেশনটাকে কি করে বার করে দেব। কারণ স্যার বহুবার বলেছেন যে আমাদের জীবনে মেমোরির একটা বিশাল বড় ভূমিকা আছে, এবং সেই মেমোরি মানে শুধু স্মৃতি, একেবারে প্রচণ্ড কি বলবো আমি, খুব সূক্ষ্ম দিকে না গিয়ে খুব স্থূলভাবে যদি বলি যে সাধারণ স্মৃতি, তা না। মেমোরি অনেক কিছু। মেমোরি আমাদের জেনেটিক্যাল মেমোরিও হয়, যেটা আমরা পূর্বপুরুষের কাছ থেকে ক্যারি করছি। আমাদের পূর্বজন্মের অভিজ্ঞতা, স্মৃতি, সেই মেমোরির চাপ আমাদের মধ্যে থাকে। সেই মেমোরিগুলোকে ক্লিয়ার করা খুব দরকার। সাধারণ ভাষায় যদি বলি, আপনার কাছে যদি একটা 64 জিবির ইউএসবি থাকে, যতক্ষণ না পর্যন্ত আপনি সেটাকে ক্লিয়ার করছেন, জায়গা করছেন, কি করে আমরা অপরচুনিটি রাখবো সেটা আপনারা শিখতে পারবেন। কি করে ডিপ্রেশনকে শরীর থেকে দূর করবেন, মেমোরি কি করে ক্লিয়ার করবেন,
কি করে অনেক বেশি শান্ত হয়ে ঈশ্বরের ব্লেসিংসটা আদায় করে নেওয়ার জন্য নিজেকে তৈরি করতে পারবেন। এই প্রত্যেকটা ধরনের মানুষের জন্য সেমিনার রয়েছে এবং সেই সেমিনার ন্যূনতম মূল্যে সমস্ত সুবিধা সহ আপনাদের সামনে স্যার নিয়ে আসছেন। আজকের অনুষ্ঠানে এই বিষয়ে আরও একটু আলোচনা করার জন্য আমি স্যারকে অনুরোধ করব, এবং আপনারা যারা ফোন করবেন সরাসরি, আপনারা যদি জানতে চান যে আপনাদের সমস্যার সমাধান সেমিনারে আছে কিনা, আপনারা কিন্তু জেনে নিতে পারেন। পাশাপাশি জ্যোতিষ বিষয়ক ফেরি অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর স্যার আমাদের সঙ্গে রয়েছেন অনুষ্ঠানে শ্রী মণি ভাস্কর। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। যেটা আপনি বললেন সেখান থেকে একটু ধার করে বলছি যে এই সেমিনারটা কেন। প্রথমে বলবো, আজ থেকে বহু পূর্বে দেয়ার ওয়াজ আ টাইম অফ মিরাকেল। আমরা রামায়ণ পড়েছেন, মহাভারত পড়েছেন, সেখানে মিরাকেল হতো। সেখানে রামের পাথরের ছোঁয়াতে তিনি অহল্যা জীবন্ত মানুষ রূপে পরিবর্তন হয়েছিলেন। কেউ ফোনে আছেন, একটু প্লিজ ওয়েট করুন। দ্যাট টাইম ওয়াজ দ্য মিরাকেল। তারপরে এলো দ্য টাইম অফ আর্ট অ্যান্ড কালচার অ্যান্ড লিটারেচার। তারপরে কিছু দিন পরে, কিছু বছর পরে বা কিছু শতাব্দীর পরে, তারপরে বেশ কিছু শতাব্দীর পরে এলো দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট, টেকনোলজি। দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট। তার আরও অনেক পরে, প্রত্যেকটা জায়গা ভাঙছি না, যেমন আমি বলছি 1700 শতাব্দী। এই শতাব্দীটা, দ্যাট ওয়াজ দ্য এজ অফ বেসিক সায়েন্স। 18 শতাব্দী মানে 18 শতাব্দী, এটা ছিল দ্য এজ অফ কেমিস্ট্রি। 19 শতাব্দী, দ্য এজ অফ ফিজিক্স। কম্পিউটার আবিষ্কার হলো, বোমা, আণবিক বোমা ইত্যাদি তৈরি হলো 19 শতাব্দীতে। 20 শতাব্দী এলো, দ্য এজ অফ মেডিকেল সায়েন্স। চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন হলো, দ্য এজ অফ নিউ ইনভেনশনস, রকেট ইত্যাদি আরও বেশি প্রায়োরিটি পেল। কোয়ান্টাম ফিজিক্স, স্ট্রিং থিওরি। এখন হচ্ছে 21 শতাব্দী, যেটা আমার মতে দ্য এজ অফ ট্যালেন্ট অ্যান্ড স্যাক্রিফাইস অ্যান্ড দ্য এজ অফ দ্যাট most powerful people who can take calculated risk. The age of taking risk, age of sacrifice, age of talent, and age of building mind power, মনের শক্তি। এবং মনের শক্তি আগেও ছিল, কিন্তু এই সময়টা আমার যতটুকু মনে হচ্ছে অনলি মাইন্ড পাওয়ার, মাইন্ড গেম। যে ব্রেন দিয়ে যার তীক্ষ্ণ শক্তি তাকে প্রয়োগ করতে পারবে, যে বুদ্ধি লাগাতে পারবে, যে মাইন্ড পাওয়ার যার কাছে অত্যন্ত বেশি, অনলি মাইন্ড পাওয়ার, সে জিতবে। তার কারণ আমার মনে হয়েছে এই 21 শতাব্দী নরমানব থেকে দেব মানবে পরিবর্তন হওয়ার একটা সময়। এই ট্রান্সফরমেশনটা এটা হচ্ছে। এটা কৃষ্ণ বলে গেছিলেন। কৃষ্ণ যখন মৃত্যুর শেষ দিকে গঙ্গা বলছেন, প্রভু আমি তোমার সাথে চলে যাব। তো কৃষ্ণ বলছেন, না তোমার এখন যাওয়ার সময় না। তাহলে কবে যাব? তুমি কবে? আমি কবে যাব? আমি কবে বৈকুণ্ঠ লোকে যাব? বলে আমার মৃত্যুর 10,500 বছর থেকে 11,000 পরে। এখন কৃষ্ণ মারা গেছে আনুমানিক 5,500 আশপাশ, মানে আরো 5,000 বছর। হ্যাঁ, তারপরে গঙ্গা তো থাকবে না, যেটা অ্যাকর্ডিং টু আপনারা বিভিন্ন পুরাণ গ্রন্থ দেখতে পাবেন। এবং তার ব্যাপারটা আপনারা বুঝতেও পারছেন, গঙ্গা তো বুঝতে পারছি। বাট কৃষ্ণ এটা বলেছেন যে আমার মৃত্যুর 5,500 বছর থেকে আমার মৃত্যুর 7,000 বছর, দ্যাট ইজ এ গোল্ডেন এজ। মানে এই গোল্ডেন এজের মধ্যে দিয়ে আমরা চলছি। কিন্তু এই এজটা কিন্তু আমাদের নরমানব থেকে দেব মানবে পরিবর্তন হওয়ার সময়। তো এই সময় দেখুন, আমরা খালি খাদ্যদ্রব্য গ্রহণ, এনজয়মেন্ট, ভালোবাসা, এটা নিয়ে সন্তুষ্ট নই। এক সময় আমাদের
হৃদয়ে অনেক কমফোর্ট ছিল, রিল্যাক্স ছিল, ব্রেন অনেক আনন্দিত ছিল। আজকে হৃদয় কিন্তু, ব্রেন কিন্তু করাপ্টেড। নানাভাবে এভরিওয়ান ইজ সাফারিং উইথ সাম পেন, এভরিবডি। সেই পেনটাকেই করে দূরে করা যায়, তার জন্যই আমি সেমিনার তৈরি করছি। এবং এই পেনের জন্যই ফোকাস আসছে না। আপনি বলেন বাচ্চাদের কী পেন? বাচ্চারা এসে তার বাবা মার থেকে ডিএনএতে ঢুকে আছে, কনসেন্ট্রেট করতে পারছেন না, পিপলকে কন্ট্রোল করতে পারছেন না, কোনো কিছু কন্ট্রোল করতে পারছেন না। ভাবুন, একটা আপনার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা কুকুরকে আপনি নিয়ে এলেন, ছোট্ট বাচ্চা কুকুর, তাকে যেভাবে কন্ট্রোল করতে পারবেন, কুকুরটা 8 বছরের বড় হয়ে গেল, 6 বছরের 7 বছরের বড় হয়ে গেল, তাকে আপনি ততদিন কন্ট্রোল করতে পারবেন না। কেন পারছেন? তার কাছে শক্তি বেশি আপনার থেকে। তো রুট পিপলদেরকে কী করে আপনি কন্ট্রোল করবেন? ইউ নিড পাওয়ার। পাওয়ারটা কোত্থেকে আসবে? সেই পাওয়ারকে কীভাবে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন? প্রেয়ারের মাধ্যমে, বিভিন্ন দ্রব্যাদির মাধ্যমে। আগেও বলেছিলাম, জ্যোতিষশাস্ত্র দাঁড়িয়ে আছে পুণ্য, কীর্তি, ধ্যান, যজ্ঞ, নাম, স্নান, দ্রব্য, যন্ত্র, ঔষধি। চাণক্য বলছেন সাম, দান, দণ্ড, ভেদ, মায়া, উপেক্ষা, ইন্দ্রজাল। এই বিভিন্ন পদ্ধতির কিছু প্রয়োগের হালকা নিদর্শন আমি আগের বারে দেখেছিলাম। ক্যান্ডেল মেডিটেশন সম্পর্কে আমি ওখানে শেখাবো, বিভিন্ন জিনিস সম্পর্কে জানাবো, এবং কিছু গিফটও থাকবে সেখানে আপনাদেরকে। অবশ্যই লাঞ্চ থাকবে, অবশ্যই ব্রেকফাস্ট থাকবে, কিছু গিফটও থাকবে, বেশ দামি গিফট, মানে পেয়ে আপনারা মানে বুঝতে পারবেন কি পাচ্ছেন। সাধারণ উপহার নয়, সাধারণ উপহার নয়। যদি আপনি কাজ কর ডেলি আপনি জানতে পারবেন আপনার দিন এই মুহূর্তে কোনো একটা কোশ্চেন অ্যারাইজ হয়েছে, এই কোশ্চেনে ইয়েস অর নো কী করে বুঝবেন? সেই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেবো, শেখাবো প্রাথমিকভাবে। পুরোটা শিখতে গেলে আপনাকে পরবর্তী গেলে একটু বেশি পেমেন্ট করতে হবে, কিন্তু প্রাথমিকভাবে আপনি বুঝে যাবেন যে কী হতে চলেছে। তার জন্য আপনার প্রচুর কোর্স আছে। হ্যাঁ, প্রচুর কোর্স এগুলো করবেন। কিন্তু এটা বর্তমান আমি পরিষ্কার জানাচ্ছি, যারা জীবনে এখন ভালো হতে চাইছেন, বড় হতে চাইছেন, পাওয়ার, ইনফ্লুয়েন্সিয়াল, মানি, লাভ, এনজয়মেন্ট, ওয়েলথ, নরমানব থেকে দেব মানবে আপনাকে পরিণত হতে হবে। এটার একটা ট্রান্সফরমেশনের একটা সেমিনার হচ্ছে এই সেমিনারটি। হ্যাঁ, কেউ আছেন? হ্যালো হ্যালো, নমস্কার, আমি শুভ দত্ত বলছি মৌলালি থেকে। তো স্যারের কাছে আজকে আমার কিছু কোয়েশ্চেন আছে। নিশ্চয়ই। হ্যালো, বলুন। হ্যাঁ, তো প্রথমে বলি স্যার, আপনি যে নাম্বারগুলো দিয়েছেন তো সেগুলো আমি ইউজ করি, ভালো রেজাল্ট পাই। আর আপনি যে ওয়াটার থেরাপি বলেছিলেন তো সেটাও আমি রেগুলার করি, তো সেখানেও আমি ভালো ফল পেয়েছি। তো আজকে আমার কাছে আমার যে কোয়েশ্চেনগুলো আপনার কাছে সেগুলো হলো যে আপনি যে সেমিনারটা করছেন, আস্তে আস্তে, একটু আস্তে আস্তে, ধীরে ধীরে বলুন। আপনি যে সেমিনারটা করছেন তো সেখানে কি সবাই পার্টিসিপেট করতে পারবে? আর আমরা সেখান থেকে কি কি পাবো সেই সম্বন্ধে আমার জানার আছে। প্রথম কথা হচ্ছে, এক মিনিট, একটু ধীরে বাবু, একটু ধীরে। এত দ্রুত বললে ব্যাপারটা একটু শান্ত, কুল। ওখানে আমাদের সেমিনারের প্রথম কাজই হচ্ছে প্রসন্নতাযুক্ত জীবন, সামর্থ্যবান হৃদয়, একটু ধীর, কাম। প্রথম কথা হচ্ছে কারা জয়েন করতে পারবে। প্রথমত জয়েন করতে পারবে যাদের বয়স 12 বছর থেকে আরম্ভ করে যারা হাঁটাচলা করতে পারে অবধি, যারা কানে শুনতে পারবে, প্রত্যেকেই আসতে পারে। এক, প্রত্যেকের জন্য এন্ট্রি ফি লাগবে। 2, আপনি কি চাইছেন বলুন, সেটা আমি ওখানে দিতে পারবো কিনা আমি শুনবো আগে। আপনি কি চাইছেন? আমার তো এখন মেন যেটা কেরিয়ার নেই, মেন আমার জানার ইচ্ছে, মানে কেরিয়ারে ডেভেলপমেন্ট করাটাই আমার মেন এখন উদ্দেশ্য। এবার কেরিয়ার ডেভেলপমেন্ট যদি বলেন সরকারি চাইবো, সেটা থোড়ি একটা ছোট্ট এন্ট্রি ফিতে সরকারি চাকরি হবে? নো, সেটা হবে না। এবার আপনি কেরিয়ার ডেভেলপমেন্টে কী ডেভেলপমেন্ট চাইছেন? কেরিয়ার ডেভেলপমেন্ট মানে আমি যে একটা ব্যাংকে এখন জব করছি, তো সেখানে স্যালারিটা কি মানে আগামী দিনে বাড়তে পারে? ইয়েস, এইগুলোর জন্যই প্রথমত বুঝতে হবে আপনার স্যালারি বাড়ছে না কেন। স্যালারি না বাড়ার 3টে কারণ। একটা হচ্ছে এখন একটা করোনা পরিস্থিতি, চারদিকে একটা চাপের ব্যাপার আছে, কিন্তু এই করোনা পরিস্থিতির মধ্যেও অনেকের কিন্তু স্যালারি ইমপ্রুভ হচ্ছে। 2, যেখানে আছেন সেখানে স্যালারি ইমপ্রুভ হওয়ার স্কোপ আছে তো। 3, যদি স্যালারি ইমপ্রুভ হওয়ার স্কোপ থাকে, আপনি যার যোগ্য তো। যদি স্যালারি ইমপ্রুভ হওয়ার স্কোপ থাকে এবং আপনি তার যোগ্য হন, এই সেমিনার অ্যাটেন্ড করে খুব সামান্য এন্ট্রি ফি যেটা দিয়েই আপনি এখানে সামান্য প্রাথমিক কিছু প্রসেস শেখাবো, যে প্রসেসগুলো টিভিতে আমি যে ওয়াটার থেরাপি শেখাই তার থেকে একটু হায়ার ডোজের। কারণ সেখানে আপনার ইন্ডিভিজুয়াল হয়তো আমি ডেট অফ বার্থ চাইতে পারি, সেটা শুনে আমি তার ইনস্ট্যান্ট আমি আপনাকে কিছু ওয়াটার থেরাপি দিয়ে দেবো, বা ইনস্ট্যান্ট আমি কিছু সংখ্যা আপনাকে প্রয়োগ করতে হবে যেটা আপনার জন্য লাগবে। এখানে তো অ্যাভারেজ প্রত্যেককে সংখ্যা দিই। বা ইনস্ট্যান্ট আপনাকে কিছু হার্বসের কথা বলবো, যে হার্বস দিয়ে আপনি স্নান করবেন, বা যে হার্বসগুলো দিয়ে আপনি আরও কিছু আছে
ওটাকে জ্বালিয়ে কিছু আরতি করা, প্রার্থনা করা ঈশ্বরের কাছে। পিউরিফাই করতে পারে। হ্যাঁ, পিউরিফাই করা। এছাড়া ওখানে হতে পারে আমি যদি বুঝি কোনো এসেন্সিয়াল অয়েল আমি অ্যাপ্লাই করব। বিভিন্ন এসেন্সিয়াল অয়েল মানুষের জীবনে আছে, যদিও সেটা আপনাদের নিজের দায়িত্ব ইউজ করতে হবে, কারণ দেখা গেছে আউট অফ 10,000 পিপল একজনের এসেন্সিয়াল অয়েলগুলো ঘ্রাণ নেওয়ার পরে সাফোকেশন, টেনশন, অ্যাংজাইটি বাড়ছে, সেটা আপনার ডাক্তারকে জিজ্ঞেস করে ইউজ করতে হবে। এগুলো সামান্য কিছু ইউজ করলেই আপনার পরিবর্তন আসতে আরম্ভ করবে। যদি এটা আপনি পরিবর্তন পান তখন আপনি হায়ার স্টেটে যাবেন, আরও একটু বেশি খরচার দিকে যাবেন, যাতে আরও বড় জায়গায় আপনি পেতে চান। এবার নেক্সট প্রশ্ন করুন। আমার আর অ্যাস্ট্রোলজিক্যাল কিছু কোয়েশ্চেনও আছে আপনার কাছে, তো আমি জানতে চাইছি যে আপনি একটা অ্যাস্ট্রোলজিক্যাল কোর্স করাচ্ছেন, তো সেটা সম্বন্ধে আমার একটা প্রশ্ন আছে যে প্রত্যেক দিনে যে গুলিক আর মান্ডি বলে যে সমান চলে, শুনতে পাচ্ছি না, একটু ধীরে ধীরে, কিচ্ছু একটু বুঝতে বাবু ধীরে ধীরে, একটু মুখের কাছে। বলছি যে প্রত্যেক দিন যে গুলিক আর মান্ডি বলে একটা না, গুলিক মান্দি এখানে শেখানো হচ্ছে না, এখানে গুলিক মান্দি শেখানো হচ্ছে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার অ্যাস্ট্রোলজিক্যাল আমার ছক সম্বন্ধে কয়েকটা প্রশ্ন আছে। তো আমার দশম ঘরে বৃহস্পতি আছে আর দশমপতি শুক্র তুঙ্গস্থ, তো সে এটা মানে কি, এটা কি ক্লিয়ারকে কোনো ভালো ইন্ডিকেশন মনে করতে পারি আমি? ওর নক্ষত্রগুলো কি কি আছে? আমার বৃহস্পতি আছে, আমার বৃহস্পতি দশমে আছে, বৃহস্পতি নক্ষত্রেই আছে, আর আমার পঞ্চমপতি মানে দশমে বৃহস্পতি নক্ষত্র আছে। আপনার কি কুম্ভ লগ্ন? হ্যাঁ। আপনার কুম্ভ লগ্ন? আমার মকর লগ্ন আমার। আচ্ছা, মকর লগ্ন, তুলায় বৃহস্পতি স্টারে বসে আছে। আচ্ছা, আর আমার দশমপতি পঞ্চমপতি শুক্র তুঙ্গস্থ আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি আমার ডেট অফ বার্থ বলুন, আমার গুলি যাচ্ছে অনেকগুলো ব্যাপার। আপনি ডেট অফ বার্থ বলুন। আমার হচ্ছে 16/3/94। 1 মিনিট। 16/3 হ্যাঁ 1994। হ্যাঁ দাঁড়ান, আমি খালি কিন্তু আপনার পার্সোনাল গণনা করব না, খালি গ্রহদের কম্বিনেশনের গণনা করব আমি। 16/3/1994 টাইমটা বলুন। রাত্রিবেলা 2:55, 15/16। 45 2:55 রাত্রি 55 55। তাহলে এটা 17 তারিখ হয়ে যাবে? না 15 থেকে 16। কোথায় জন্ম? কলকাতা। কলকাতাতে। কলকাতা। প্রথম বক্তব্য যেটা, সেটা হচ্ছে বৃহস্পতি ওখানে 10th হাউসে বৃহস্পতি স্টারে বসে আছে। এটা ইন্ডিকেট করছে যখন আপনি কোনো মন্দিরে গিয়ে প্রার্থনা করবেন, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। মন্দিরে গিয়ে কোনো প্রার্থনা, হে মা রক্ষা করো, আমার এই কাজ করে দাও, ওই কাজ করে দাও, আমার যেন ভালো হয় ইত্যাদি, পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যা প্রার্থনা করবেন তার প্রার্থনার পূর্ণ স্বীকৃতি আপনি পাবেন না, কিছু অ্যান্টিও পাবেন। মানে মন্দিরে গিয়ে বাড়িতে প্রার্থনা করলে গুড, মন্দিরে গিয়ে প্রার্থনা করলে তার প্রার্থনার স্বীকৃতি কিন্তু আসবে না। এটা 1 নাম্বার। দশমে বৃহস্পতি, এটা ভীষণ, হ্যাঁ বকরি আছে আমি দেখেছি। হ্যাঁ ঠিক আছে। আর শুক্র যেটা বললেন আপনার তুঙ্গগৃহে আছে, কিন্তু ওটা আপনি বললেন না, ওই জন্য আমার সন্দেহ লাগলো। আপনি হড়বড় করছেন। শুক্র যাদের তুঙ্গে থাকে তারা হড়বড় করে না, ওই জন্য আমি আপনাকে দেখতে চাইলাম। শুক্র যাদের তুঙ্গে, শুক্র হচ্ছে খুব, শুক্র জানে, যেমন বলছি শুক্র হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী মানে বিষ্ণু স্ত্রী। বিষ্ণু কেমন? ঠান্ডা, খুব শান্ত। শান্ত। তার স্ত্রী লক্ষ্মী কথাটা এসছে লক্ষ্য প্রাপ্ত হওয়া। যে হড়বড় করে সে লক্ষ্য প্রাপ্ত হয় না। আপনি বলছেন শুক্র তুঙ্গে, কিন্তু আমার ব্রেন বলছে শুক্র তুঙ্গে নয়। দেখুন শুক্র আপনার সঙ্গে দেখুন রবির সাথে বসে আছে, তাহলে শুক্রটি পুড়ে গেছে। শুক্রটি যখনই পুড়ে যাবে তখন আপনার স্কিনের ডিজিজ আসবে। 2 নাম্বার জন্ডিস আসতে পারে। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? হ্যাঁ পাচ্ছি। এবং শুক্র পুড়ে গেলে যেটা ঘটে তুঙ্গগৃহ থেকে, বাবা মা কারুর বা গুরুজনদের কারুর ব্লাডের মধ্যে রোগ হবেই হবে। সুগার, কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড, ব্লাড প্রেশার হবেই হবে। হ্যালো আছে। হ্যালো, হ্যাঁ আছে, এটা আছে। আমি তার মানে শুক্রটি আপনার তুঙ্গে নয় বাবু, আপনি দেখছেন তুঙ্গে। তুঙ্গের ফল পাবো না? তুঙ্গের ফল পাবেন না, বাট বৃহস্পতির দশমের ফল আপনি পাবেন। বৃহস্পতি দশমের ফল আপনি যথেষ্ট পরিমাণে পাবেন, এবং আপনার চোখে বৃহস্পতি দশমের ফল আপনাকে অনেক দূর অবধি নিয়ে যাবে, অনেক দূর অবধি আপনার কেরিয়ার যোগ আসবে, এবং জন্মস্থান থেকে দূরে কেরিয়ার যোগ ভালো। বৃহস্পতি দশম স্থানটা ঠিক আছে, বাট শুক্র তুঙ্গের ফল আপনি পাচ্ছেন না। থ্যাংক ইউ শুভ ফোন করার জন্য। এবার বলে দিই ওখানে আমি কি দেবো। এছাড়াও আর একটা কথা বলবো, আমাদের বিভিন্ন রকম কোর্সে যারা সেমিনারে জয়েন করতে পারছেন না, এটা হতে পারে আপনারা পুনে আছেন, সেমিনার জয়েন করতে পারছেন না। আপনারা অনেকে আমাকে আমার স্টাফেদের কাছে জানিয়েছেন আপনারা নিউ ইয়র্কে রয়েছেন, অনেকে দুবাই থেকে দেখছেন,
আরও অনেকগুলো জায়গা আমার নাম এই মুহূর্তে মনে পড়ে, জার্মানি থেকে দেখছেন। স্যার তাদের জন্য অনলাইনে কোনো ব্যবস্থা করা আমি যেটা প্ল্যান করছি হয়তো নেক্সট ইয়ারে আমি জুম করে তাদের সঙ্গে এই মিটিংটা করার চেষ্টা আমরা রয়েছে, এবছরটা নয়, এবং সেটা ফিজটা একটু বেশি হবে। কেন ফিজটা বেশি হবে? তার কারণ সেখানে আমাকে অনেক বেশি ইকুইপমেন্ট রাখতে হবে, নেটওয়ার্কের জায়গা খেয়াল রাখতে হবে, অনেক কিছু রাখতে হবে, টাইমটাকে আমাকে বাড়াতে হবে, ফলে ফিজটা একটু বেশি লাগবে। কিন্তু যারা সেমিনার সেখানে ফিজ খুব কম। এখানে আমি কী কী করাবো, ইভেন যারা ধরুন আপনি পুনেতে রয়েছেন করতে পারছেন, তারা কী করতে পারেন? প্রথমত দেখুন, আমার যেটা সবচেয়ে বড় কথা, আমি আগেও বললাম, এই যুগটা হচ্ছে স্যাক্রিফাইস, একটা বোমবার্ড করার মতন মাইন্ড, মানে বোম ফেলার মতো নয়, বোমবার্ড করার মতন মাইন্ড, একটা পাওয়ারফুল স্ট্রেংথ মাইন্ড। আমি আগের দিনও বলেছিলাম, ইস্পাতের মতন কঠিন একটা মাইন্ড, এবং স্টিলের মতন তৈরি একটা নার্ভ এই যুগে ভীষণ দরকার। এই যুগে হাতি ঘোড়া বন্দুক লাগে না, এই যুগে মাইন্ড লাগে, বাক্য প্রতিভা লাগে, সিদ্ধান্ত লাগে, হার্ডওয়ার্ক লাগে। কিন্তু আমরা নিয়ত নানা রকম অহেতুক উত্তেজনা, ভয়, সম্পর্কের টানাপোড়েনে, ডিপ্রেশন, হতাশাগ্রস্ত হয়ে যাওয়া, কাজের জায়গায় গিয়ে নানা রকম অত্যাচার, মিথ্যাচার, কলঙ্ক তৈরি করা, সম্পর্কগুলো বিট্রায়াল হওয়া, যা চাইছি সেটা পেতে গিয়ে বহু দেরি হয়ে যাওয়া, প্রচুর এনার্জি সাকার চারপাশে আছে, চারদিকে এনার্জি সাকার আছে, আপনাকে মানে কন্টিনিউয়াস নাটক করে চলতে হচ্ছে। এগুলো কি বলতো, আপনার ভেতরে যে ইনার চাইল্ড এখানটা রয়েছে তার একটা কষ্ট ভেতরে হয়। মানে দেখবেন একটা বাচ্চা যখন খুব কাঁদে, তার মা, বাচ্চাটা বয়স হতো 2 বছর, 2.5 বছর, 3 বছর, তার মাকে শ্বশুরমশাই বলছে, কী গো আমার এই খাবারটা দাও তো, স্বামী বলছে আমার জামাটা দাও তো, ওদিকে বাচ্চাটা কাঁদছে, তো মা করে কি, বাচ্চাটাকে একটু থাপিয়ে দেয়, বাবা করে গান শুনে দেয়, করে গান করে দেয়, একটু দুধ খাই দেয়, নাহলে বাচ্চাটা থামবে না। তো এই ভেতরে এখানে বাচ্চাটা আমাদের আছে, ওকে যদি আপনি থাপিয়ে না শান্ত করেন, আপনার ফোকাস নষ্ট করবে, আপনার ডিপ্রেশন চলে যাবে কাজের মধ্যেও, এবং ওই ব্যাটারি ডাউন হওয়ার জন্য আপনার প্রমোশন হবে না। আপনার রিলেশন যাকে ভালো করার চেষ্টা করছেন সে আপনাকে উল্টো ভাবছে, আপনি যত ভালো করার চেষ্টা করছেন সে আরও উল্টো ভাবছে, আপনি একসময় মারাত্মক খেপে গেলেন, উল্টো রিয়াকশান, সেপারেশন চলে এলো, আপনাকে খোঁচানো হয়েছে। কিন্তু এইখানে কুল থাকা, নো রিয়াকশান, অনলি রেসপন্ড, নো ইমোশন, কুল, কাম অ্যান্ড স্টেবল মাইন্ড। একটা মহাদেবকে দেখুন, মহাদেব মাথায় গঙ্গা, চোখে আগুন, দেখুন বৈপরীত্য। পার্বতীর সিংহ, মহাদেবের বাহন ষাঁড়, ওকে খেয়ে নেবে, খাদ্য খাদক সম্পর্ক। হ্যাঁ, গণেশের দেখুন ইঁদুর, কার্তিকের ময়ূর খেয়ে নেবে। সবাইকে ব্যালেন্স করে রেখে দিয়েছে। নিজে একটা উদ্ভট সেজে বসে আছেন, শ্মশানের বস্ত্র, সুন্দরী স্ত্রী দেখুন একটা হয়ে বসে আছে, নড়বে না, শান্ত কুল মেয়াজে বসে আছেন, বাঘকে পিটিয়েও ছাল পড়তে পারেন। অদ্ভুত বৈপরীত্য, গলায় সাপ জড়িয়ে রেখেছে, গলায় সাপ আবার খেয়ে নেবে, আবার গণেশের বাহনকে, সবাই কন্ট্রোলড। কি দরকার? কুল মাইন্ড, ইউ নিড কুল মাইন্ড টু থিঙ্ক প্রপার। এখানকার মধ্যেই সব আছে, আমি ফেসবুকে আবার দিয়েছিলাম, এখানের মধ্যেই রেমেডি আছে। এটাকে যদি আপনি অ্যাক্টিভেট প্রপারলি করতে পারেন, সেই পদ্ধতি আমি বিভিন্ন কোর্সে শেখাচ্ছি। কখনো বৈদিক মন্ত্র নকশা কোর্স, সেখানে বিভিন্ন হার্বসের প্রয়োগ, বিভিন্ন মন্ত্রের প্রয়োগ, ওয়াটার থেরাপির প্রয়োগ, খুব স্বল্প মূল্য। তার থেকে একটু বেশি মূল্যের দিকে যান, সেখানে ডেস্টিনি মোড়ও আছে, সেখানে আমরা রুদ্রাক্ষের প্রয়োগ, এসেন্সিয়াল অয়েলের প্রয়োগ, মুদ্রার প্রয়োগ শেখাচ্ছি, ক্যান্ডেল মেডিটেশন অন্য একটা জায়গায় আছে। এগুলো সমস্ত কিছু একটা প্রাথমিক আইডিয়া সেমিনারে আপনারা পাবেন। 14ই নভেম্বর বর্ধমানে আমার সেমিনার হচ্ছে, অলমোস্ট শেষের দিকে, এবং কলকাতাতেও করব, আপনারা জয়েন করতে পারেন। আশা করি কিছু ভালো নিয়ে যাবেন, যা দেবেন তার 10 গুণ নিয়ে যাবেন, এটুকু আমি বলছি। যা দেবেন পেমেন্ট হিসাবে তার 10 গুণ আমি আপনাকে রিটার্ন করব, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। অবশ্যই। আজকে সময় শেষ, অনেক ধন্যবাদ স্যারকে। এক কথায় বলতে গেলে একটা কথার সাথে আমরা এখন খুব পরিচিত, সেটা হচ্ছে ডিটক্স থেরাপি। নিজেদেরকে ডিটক্স করা, ইনার মাইন্ডকে ডিটক্স করতে গেলে এই সেমিনারটা আপনাদেরকে হেল্প করবে। এর বেশি যারা জানতে চান তারা অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে চোখ রাখুন। প্রত্যেক সোমবার এবং মঙ্গলবার রাত্রে 11টায় বিশেষ অনুষ্ঠান থাকবেন স্যারের সঙ্গে। ধন্যবাদ স্যার। নমস্কার। নমস্কার।